আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে আয়োজিত বার্তাকক্ষে রয়েছে আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন, 6 সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও বিবেচনার উদ্যোগ। আইন শৃঙ্খলা স্বাভাবিক করাই চ্যালেঞ্জ মনে করেন প্রধান উপদেষ্টা, দেশ সমাজ পুনর্নির্মাণ চলছে বলে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে মন্তব্য। এবং রাজধানীর শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচিতে আবারও পুলিশের বাধা, চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। 6 সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিকতর পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং বিবেচনা গ্রহণের জন্য এই কমিশন গঠন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ হিসেবে 7টি সংস্কার কমিশন গঠন করে। ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে সব কমিশন। কমিশনের সুপারিশগুলো কতটা কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতেই জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হলো। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী গঠন করা 7 সদস্যের এই কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে সুপারিশ করবে এই জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কমিশনের সভাপতি। 6 সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে গঠিত এই কমিশনের সহ সভাপতি সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রেয়াজ। অন্য সদস্যরা হলেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি ইমদাদুল হক। 6 মাস মেয়াদের এই জাতীয় ঐকমত্য কমিশন আগামী 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে। এই কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ভোটারবিহীন কারচুপির নির্বাচনের মাধ্যমে পুরো বাংলাদেশ ধ্বংস করা হয়েছিল মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। দুবাইয়ে বিশ্বের শীর্ষ নেতাদের সম্মেলনে অধ্যাপক ইউনূস বলেন, দেশ সমাজ পুনর্নির্মাণের কাজ চলছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যান বুধবার। আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমদ বেলহুল আল ফালাসি তাকে স্বাগত জানান। অধ্যাপক ইউনূসকে সম্মেলনে অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানান আহমদ বেলহুল। দুই দেশের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। সরকারের শীর্ষ নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ইন্টারেক্টিভ প্ল্যানারি সেশনে যোগ দেন ডক্টর ইউনূস। দুবাইয়ের WGS কনফারেন্স ভেন্যুতে সিএনএনের বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় অনুষ্ঠানে কথা বলেন তিনি। কোন পরিস্থিতিতে গেল সরকার প্রধানকে অন্য দেশে পালিয়ে যেতে হয়েছে তার ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টা। তারা দেশটাকে ধ্বংস করে দিয়েছিল, কোনো নির্বাচন ছিল না। শেখ হাসিনা কারচুপির নির্বাচন করেছিল, ভোটারবিহীন। দেশ ধ্বংস হয়ে গিয়েছিল, ব্যাংক ধ্বংস হয়ে গিয়েছিল, লুটপাট সব জায়গায়। এসব কারণে জনতা ক্ষেপে যায়।
জনতা বিদ্রোহ করে তার বিরুদ্ধে। উপস্থাপক অধ্যাপক ইউনূসের কাছে জানতে চান তার সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ কি। প্রথম কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, দেশ, সমাজ এবং প্রতিষ্ঠানগুলোকে পুনর্নির্মাণ করা। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সবকিছু নিশ্চিত করার জন্য আমরা 15টি সংস্কার কমিশন গঠন করেছি। এ সেশনের দর্শক সারিতে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক ও শীর্ষ নেতারা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ বহালের দাবিতে শাহবাগ অবরোধ করা সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জলকামান ব্যবহার ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে কয়েকজনকে। তবে চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই আগস্ট গণহত্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট একটি অকাট্য দলিল। ট্রাইব্যুনালে অভিযোগ থাকা ব্যক্তিদের বিরুদ্ধে এই রিপোর্ট অনুযায়ী সরকার শক্ত পদক্ষেপ নেবে বলে জানান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দেশব্যাপী 848 নেতাকর্মী এবং সমর্থকদের নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দাখিল করেছে বিএনপি। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে সরকার স্বাগত জানিয়েছে। সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য অনলাইনে অন অ্যারাইভাল ভিসা কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা জানান। জাতিসংঘের প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী র্যাব বিলুপ্ত করা হবে কিনা জানতে চাইলে এ বিষয়ে তিনি কোনো উত্তর দেননি। বাংলাদেশের সাথে চুক্তি থাকা দেশগুলোর নাগরিকরা এখন থেকে বিমানবন্দর ও স্থলবন্দরে 10 মিনিটে ভিসা পাবেন। 30 দিনের জন্য এই ভিসা দেয়া হবে। ইউরোপ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ 24 দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজ করা এবং পাসপোর্ট আবেদনে জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে 999 নম্বরে জানাতে বলা হয়েছে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্লেয়ার হাউসে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করার পর ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেন মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত আমেরিকার মজবুত বন্ধুত্ব নিয়ে কথা হয়েছে। এছাড়া নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। আজ তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। সেখানে পরমাণু, সমুদ্রে নজরদারি, বিমান ক্রয়, শুল্ক, বাণিজ্য ও প্রতিরক্ষা খাত নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি তিনি স্পেস এক্স এবং টেসলার প্রধান ইলন মাস্কের সঙ্গেও দেখা করতে পারেন। জানাবো কৃষি সংবাদ। পাহাড়ি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান করে সম্ভাবনার আলো দেখিয়েছেন রাঙামাটির স্থানীয় সাংবাদিক হিমেল চাকমা। হিমেলের পুষ্টি বাগানের সফলতা দেখে এগিয়ে এসেছে রাঙামাটি কৃষি বিভাগ। দেখবেন প্রকৃতি সংবাদ। পর্যটন শিল্পের নতুন সম্ভাবনা বরগুনার বেতাগীর ঝোপখালী পাখির চর। হাজারো পাখির কলকাকুলিতে মুখর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দক্ষিণের এই চরের দৃশ্য দেখে মুগ্ধ হবেন ভ্রমণ পিপাসীরা। স্থানীয়রা বলছেন, এই চরকে কেন্দ্র করে গড়ে উঠেছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, আর এ বিষয়ে কাজ করছে উপজেলা প্রশাসন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ফেড সুদের হার কমিয়েছে। ফেডারেল রিজার্ভ তাদের নীতিগত সুদের হার 0.25% কমিয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে নতুন সুদের হার 4.25% থেকে 4.50% মধ্যে নির্ধারণ করা হয়েছে। চলতি বছর সেপ্টেম্বরে শুরু হওয়া ধারাবাহিক হার কমানোর এটি তৃতীয় দফা। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন দুর্নীতি সহ 1000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল, ছেলে কাশফি কামাল এবং মেয়ে নাফিসা কামালের বিরুদ্ধে 4টি পৃথক মামলা দায়ের করে দুদক। বিকেলে সংস্থার প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে মামলার বিস্তারিত তুলে ধরেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। দুদকের ডিজি জানিয়েছেন, অবস্থান নিশ্চিত হলে গ্রেফতার করা হবে সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল সহ তার পরিবারের সদস্যদের। জানাবো খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাতে ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। 8 জাতির টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুবাইয়ে 20 ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে টিম টাইগার্স। এই গ্রুপের পরের 2 ম্যাচ নিউজিল্যান্ড ও হোস্ট পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন সদ্য সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে জয় পরের 2 ম্যাচের জন্য মোমেন্টাম এনে দিতে পারে বলে মনে করেন টাইগার অলরাউন্ডার ও অধিনায়ক শান্তর ডেপুটি। আদিল আহমেদ শানের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার একদিন আগেই অফিসিয়াল ফটো সেশন এবং ঘরের মাঠে শেষ অনুশীলন সেরেছেন নাজমুল শান্ত, মিরাজরা। 50 ওভারের টুর্নামেন্টের আগে টি-20 বিপিএল দিয়ে নিজেদের প্রস্তুতিও সেরেছেন জাতীয় দলের তারকারা। তবে একদিনের ম্যাচের জন্য মূল প্রস্তুতি দুবাইতেই নেবে টিম টাইগার্স। 15 ফেব্রুয়ারি পাকিস্তান এ দলের বিপক্ষে আনঅফিসিয়াল ওয়ানডে দিয়ে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ কোচ ফিল সিমন্সের শিষ্যদের। মূল টুর্নামেন্টে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ আসরের পরের 2 ম্যাচের জন্য মোমেন্টাম এনে দিতে পারে বলে জানিয়েছেন মেহেদী মিরাজ। না, আমাদের প্রত্যেকটা ম্যাচে অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে ফার্স্ট ম্যাচটা ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিয়ার সাথে। আমরা যদি জিততে পারি তাহলে আমাদের কনফিডেন্টটা ভালো থাকবে পরের 2টা ম্যাচের জন্য। যারা বেটার ক্রিকেট খেলবে তারাই চ্যাম্পিয়ন হবে। আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্টে চাপ এবং চ্যালেঞ্জ দুটোই থাকবে। তবে ভারতের বিপক্ষে 2022-এর ডিসেম্বরে ঘরের ম্যাচটা আসলে আমার লাইফের সেরা একটা মুহূর্ত। মোস্তাফিজকে নিয়ে 52 রানের একটা পার্টনারশিপ দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে সবাই এটা বিশ্বাস করছিল যে আমরা ম্যাচটা হেরে যাব, বাট আমি বিশ্বাস করতেছিলাম যে না, এই ম্যাচটা আমি জিতাতে পারি। সো আমার কনফিডেন্স ছিল, এর জন্যই হয়তো হয়েছে। 19 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আইসিসির মেগা ইভেন্ট খেলতে রাত 1টার ফ্লাইটে দুবাই রওনা হবে টিম বাংলাদেশ। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা বাদে সুজি সংবাদ শিরোনামে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন, 6 সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও বিবেচনার উদ্যোগ। আইন শৃঙ্খলা স্বাভাবিক করাই চ্যালেঞ্জ মনে করেন প্রধান উপদেষ্টা। দেশ সমাজ পুনর্নির্মাণ চলছে বলে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে মন্তব্য। এবং রাজধানীর শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচিতে আবারও পুলিশের বাধা, চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি আমাদের সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।